নমস্কার বন্ধুরা, আমি সৌভিক মণ্ডল। তো আমার ব্যাপারে একজন জানতে চেয়েছিল, ঠিক আছে। আমি বর্তমানে আবগারি কনস্টেবল পদে চাকরি করছি। আমি এসএসসি-জিডি 2018-র যে রিক্রুটমেন্ট হয়েছিল, ঠিক আছে, সেখানে আমি সিআরপিএফে সিলেক্ট হয়েছিলাম। এক্সাম ফিজিক্যাল সব কোয়ালিফাই করে, মেডিকেল কমপ্লিট করে সিআরপিএফে আমি হয়েছিলাম, রিক্রুট হয়েছিলাম আর কি, ঠিক আছে। তো আমি সেটা ছেড়ে দিয়ে আবগারিতে এখন জব করছি। তো আমার ব্যাপারে বলে দিলাম, আর কিছু জানতে চেও না, ঠিক আছে। তো আমরা যে প্রতি সপ্তাহে একটা করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট দিচ্ছিলাম, তো আজকে দেখো এই সেটটা কেমন লাগছে। যারা এসএসসি-জিডি 2025-কে টার্গেট করছো এবং ডাব্লিউবিপির অ্যাসপিরেন্ট আছো, ডাব্লিউবিপির জন্য যারা পড়াশোনা করছো, তাদের জন্যও খুব হেল্পফুল হবে। তো কত তারিখ হয়েছিল? 10ই জানুয়ারি 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল শিফট 1-এ, সেই সেটটা আমি তোমাদের সাথে আলোচনা করব এখন, ঠিক আছে। তো চলো শুরু করি। প্রতি সপ্তাহে একটা করে যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চিন দিতে চেয়েছিলাম, পরবর্তীতে আরও চেষ্টা করছি যে যাতে দুটো করে দেওয়ার চেষ্টা করছি আর কি, দুটো করে দেওয়ার। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তো 1 নম্বর কোশ্চেন কী বলছে দেখো। বলছে একদিন দোকানদার একদিন নয়, একজন হবে, ঠিক আছে। একজন দোকানদার তার পণ্যে 40% ছাড় দেয় এবং তারপরেও সে 20% লাভ করে। 2400 টাকা ধার্য মূল্যের একটি পণ্যের জন্য দোকানদারকে কত ক্রয় মূল্য দিতে হবে? তো এই প্রশ্নটাকে আমরা কি করব, অনুপাত আকারে যদি একটু দেখে নিই কীভাবে করছি। ধার্য মূল্য মানে কি? এমপি বা মার্ক প্রাইস, ঠিক আছে। আর এসপি মানে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, সিপি মানে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। তাহলে যে 40% ছাড় দেয়, তাহলে 40% মানে আমরা কি জানি, ডান দিকে লিখে দিলাম 2/5। যদি নিচের ভ্যালুটা আমার মার্ক প্রাইস হয় 5, কারণ পণ্যে ছাড় দিচ্ছে মানে কি ধার্য মূল্যের উপরেই ছাড় দিবে। তাহলে মার্ক প্রাইস বা ধার্য মূল্য যদি 5 টাকা হয়, সেখান থেকে 2 টাকা ছাড় দিচ্ছে, তাহলে আমার সে বিক্রি করছে ক টাকায়, মানে সেলিং প্রাইস কত হয়ে যাচ্ছে? 3 টাকা, ঠিক আছে। তাহলে এগুলো কী আছে? অনুপাত আকারে লিখলাম। এবারে বলছে তারপরে সে 20% লাভ করে। তাহলে 20% মানে কি আমরা জানি 1/5। তাহলে লাভ করে সবসময় ক্রয় মূল্যের উপরে। তাহলে নিচের টাকা আমরা যদি ক্রয় মূল্য ধরি, এই যে সিপিটাকে আমরা নিচের লাইন লিখছি 5, তাহলে 1 টাকা কি লাভ করেছে, তাহলে বিক্রি করেছে 6 টাকায়, তবেই তো 20% লাভ হবে। তাহলে এটা একটা অনুপাতে লিখে দিলাম। এবারে যে ফাঁকা ঘরগুলো থাকলো, সেই ফাঁকা ঘরগুলোতে কি বসাবো? আমরা জানি রেশিওতে আমি শিখেছিলাম যে ফাঁকা ঘরে কি বসাবো, আগের সংখ্যা যা থাকবে সেটাই ফাঁকা ঘরে বসে যাবে। তাহলে এখানে 3 বসলো। সেমভাবে পরের সংখ্যা কী আছে? 6, তাহলে এখানে 6 বসে যাবে। তাহলে এবার নর্মালি গুণ করে দাও। 5 6 30, 3 6 18, 3 5 15। তাহলে এবার যা চাইবে, তাহলে আমার কাছে দেওয়া আছে দেখো 2400 টাকা ধার্য মূল্য। তার মানে আমি বলতে পারি 30 সমান আমাকে বলে দিয়েছে কত? 2400। তাহলে 1 সমান আমরা কী পাই? 0 0 কেটে গেল, তাহলে 1 সমান পেয়ে যাচ্ছি 80। কাটাকাটি করে দিলে 1 সমান 80। তাহলে আমার কাছে যদি সেলিং প্রাইস চাইতো, তাহলে 18 দ্বারা 80কে গুণ করতাম, কিন্তু চেয়েছে কি? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমার কাছে কত আছে? 15। তাহলে 15কে 80 দ্বারা গুণ করে দেবো। তাহলে 8 15 120 আর একটা 0। তাহলে সেই দোকানদারের পণ্যটার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 1200 টাকা। তাহলে 1-এর বি হয়ে গেল কি সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 2 নম্বর কি বলছে? একজন ব্যক্তি 64 কিমি/ঘন্টা বেগে ছুটতে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে এবং 16 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে আরম্ভ বিন্দুতে ফিরে আসে। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? আমরা জানি যে যদি গড় গতিবেগ চাই, তাহলে গড় গতিবেগের একটা সূত্র কি? 2 × a × b, ঠিক আছে। এটা কি? প্রথমে একটা ডিস্টেন্স থেকে আর এক ডিস্টেন্সে যাওয়ার, আবার বিটা কি? সেই ডিস্টেন্স থেকে আবার প্রথম স্থানে ফিরে আসা। তাহলে প্রথমটা এ, তৃতীয়টা বি, বাই কি হয়ে যায়? a + b। তাহলে এই সূত্রতে আমরা ফেলে দেবো। তাহলে 2 × এর মান কি? প্রথমে গেছে 64 কিমি/ঘন্টা বেগে, তাহলে এর মান 64। তারপরেরটা গেছে সাইকেলে ফিরে এসেছে 16 কিলোমিটার/ঘন্টা, তাহলে 16 নিচে 64 + 16। তাহলে আমরা 2 × 64 × 16 নিচে যোগ করে দিলে কত হয়ে যাবে? 80। তাহলে যদি আমরা কাটাকাটি করে দিই, 8 দ্বারা কেটে দিলে 8 8 64, 8 দ্বারা কেটে দিলে 10। আমরা নিচে 10 রাখছি ক্যালকুলেশনের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে উপরে গুণ করে দাও।
8 দুগুণি 16, 16 16 যদি গুণ করে দিই তাহলে হয়ে যায় 256, আর নিচে কত আছে 10, তাহলে 256/10 মানে আমরা জানি 25.6, তাহলে আমাদের গড় গতিবেগটা আমরা পেয়ে যাব। তাহলে 2-এর অপশান এ হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে 5 জন মহিলা একটি কাজ 8 দিনে সম্পূর্ণ করতে পারে, এখানে 8 দিন বলেছে, যেখানে 4 জন শিশু ওই একই কাজ 10 দিনে সম্পূর্ণ করে, তবে 2 জন মহিলা এবং 4 জন শিশু একত্রে কাজটি কত দিনে শেষ করবে। তো এই ধরনের অঙ্ক আমরা কি করব, আমরা এখানে মহিলা মানে ওম্যান, ঠিক আছে, তাহলে 5 ওম্যান মানে 5W, ওম্যান দ্বারা W দ্বারা প্রকাশ করছে ওম্যানকে, কত দিনে করছে 8 দিনে করছে, সেটা সমান হবে কার সাথে, যে 8 জন শিশু মানে 8C, কারণ C ফর চাইল্ড, কত দিনে করছে 10 দিনে, সেটাই আবার সমান হয়ে যাবে কার সাথে, যে যেটা চেয়েছে 2 জন মহিলা মানে 2W প্লাস 4C, যেহেতু একত্রে করছে মানে একসাথে করছে, কত দিনে করছে আমি X দিনে ধরে নিলাম। এবারে যে প্রথম দুটো আমি পেয়েছি লাল কালি দিয়ে দেখাচ্ছি, আমি এই প্রথম দুটো ধরে আমি একটা ক্যালকুলেশন করব, কি ডাব্লিউ আর সি এর মানটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে প্রথমটা যদি আমরা লিখে দিই, প্রথমটা সাইডে লিখছি 5W ইন্টু 8 সমান 8C ইন্টু 10, তাহলে এখান থেকে আমরা কি করছি 8 8 কেটে গেল, 5 দ্বারা কেটে দিলে কত হচ্ছে 2, তাহলে ডাব্লুর মান আমরা কত পাবো, প্রথমে বলেছিলাম যে ডাব্লুর বিপরীত দিকে যে সংখ্যাটা থাকবে সেটা ডাব্লুর মান, সি এর মান কি, সি এর বিপরীত দিকে যা পড়ে থাকবে সি এর বিপরীত দিকে কিছু নেই মানে কি আছে 1 আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম ডাব্লু আর সি এর মানটা আমরা পেয়ে গেছি কত 2 আর 1। এবারে কি করব, এবার শেষ দুটো আমরা ইকুয়েশন নিব, তাহলে কি নিচ্ছি শেষ দুটো ইকুয়েশন, 8C ইন্টু 10 সমান কি আছে 2W প্লাস 4C ইন্টু এক্স, তাহলে এবারে সি আর ডাব্লুর মানটা আমরা জাস্ট বসিয়ে দেবো, তাহলে সি এর মান 1, তাহলে সি এর মান যদি 1 বসে তাহলে 8 ইন্টু 10, এখানে ডাব্লুর মান যদি 2 বসাই তাহলে 2 দিয়ে 4, আর এখানে সি এর মান যদি 1 বসে তাহলে 4 1 4, তাহলে 4 আর 4 যোগ করে দিলে আবার 8 ইন্টু এক্স, তাহলে এখানে দেখো 8 8 কেটে গেল, তাহলে এক্স এর মান কী পাচ্ছি 10, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, তারা 2 জন মহিলা এবং 4 জন শিশু একত্রে 10 দিনে কাজটি সম্পূর্ণ করবে। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে গেল। চলো পরের প্রশ্ন, বলছে একটি লম্ববৃত্তাকার সিলিন্ডারের ব্যাস, একটি লম্ববৃত্তাকার সিলিন্ডার মানেই চোঙ, ঠিক আছে, বলছে 14 সেমি ব্যাস বলে দিয়েছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে, ব্যাসার্ধ আর কত হয়ে যাবে, যদি ব্যাস 14 হয় তাহলে ব্যাসার্ধ কত 2 দ্বারা ভাগ মানে কত 7, উচ্চতা এইচ বলে দিয়েছে কত 2 সেমি, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টি কত, তাহলে আমরা প্রথমে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 2πr/h, তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে 2πr/h, তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, পায়ের মান সবসময় কত হয় 22/7 গণিত আর এর মান 7, এইচ এর মান 2, তাহলে এখান থেকে 7 7 ক্যান্সেল, তাহলে কি থাকছে 2 2 4 4 22 88, ঠিক আছে। এবারে কি করব, মোট পৃষ্ঠের মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি যদি আমরা এখানে লিখি, ঠিক আছে, তো মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা মাথায় রাখবে 2πr ইন্টু আর প্লাস এইচ, ঠিক আছে, তাহলে এখানে আমরা মানগুলো বসাবো, 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 7, আর এখানে ব্র্যাকেটে 7 প্লাস 2, তাহলে এখানে দেখো 7 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 22 2 44 ইন্টু 7-এর সাথে 2 যোগ করলে 9, তাহলে 44 আর 9 গুণ করে দাও, 4 9 36, হাতে থাকে 3, 4 9 36 মানে 396, তাহলে এবার বলেছে দেখো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল এবং মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টি, তাহলে আমার কি চেয়েছে, এই যে 88 পেয়েছি আর 396 পেয়েছি তাদের সমষ্টিটা চেয়েছে, তাহলে যোগ করে দাও 8 6 14, এখানে 40 আর 8 48, তাহলে তাদের সমষ্টি কত হয়ে যাবে 484, তাহলে অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন বলছে √6 √8 এবং √21 চতুর্থ সমানুপাতিক কত, তাহলে আমরা √6 √8
রুট 21 এর চতুর্থ সমানুপাতে আমরা ধরে নিলাম কত এক্স, তাহলে এটা প্রথম, রুট 8 হচ্ছে দ্বিতীয়, রুট 21 হচ্ছে তৃতীয়, এক্স হচ্ছে চতুর্থ। তাহলে এটাকে আমরা যদি সাজাই রুট 6 ইস টু রুট 8 সমান রুট 21 ইস টু এক্স। এবার আমরা ক্যালকুলেশন করব, তাহলে রুট 6 বাই রুট 8 সমান রুট 21 বাই এক্স। এবার আমরা আর যদি গুণ করে দিই তাহলে কী হয়ে যাবে, রুট 6 ইন্টু এক্স আর ভিতরে রুট 8 ইন্টু রুট 21, বা এটাকে ভেতরে গুণ করতে পারি 8 ইন্টু 21, তো একবারে করে দিচ্ছি। তাহলে এক্সের মান কী হয়ে যাবে, সমস্ত রুটের ভেতরে 8 ইন্টু 21 আর নিচে 6, কারণ রুট 6 নিচে চলে আসে। তাহলে এবারে কাটাকাটি করে দাও, 2 দ্বারা কাটলে 3, 2 দ্বারা কাটলে 4, আবার 3কে 21 দ্বারা কাটলে 7। তাহলে রুটের ভেতরে আমরা পাচ্ছি 28, ঠিক আছে। তাহলে রুট 28 মানে কত, রুট 28 মানে আমরা কী করতে পারি, 2 রুট 7, কারণ 28কে যদি আমরা ভাঙি 4 ইন্টু 7, তাহলে 4-এর রুট হয় 2 আর রুট 7 হয় না, তাহলে সেটা পড়ে থাকলো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 2 রুট 7। তাহলে চতুর্থ সমানুপাতি 5-এর বি হচ্ছে কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে এ একটি ছবি 12 দিনে আঁকতে পারে, বি সেটি 8 দিনে করে, সি সেটাই আবার 10 দিনে করতে পারে। বলছে একে দিয়ে শুরু করে, একদিন এ একা ও পরের দিন এ বি সি তিনজন একসাথে এইভাবে ছবিটি আঁকা শুরু করে, তবে ছবি আঁকা শেষ হতে কতদিন সময় লাগবে। তাহলে আমাদের কি আছে, এ প্রথমে করছে 12 দিনে, বি করতে পারছে সেটা একাই 8 দিনে, সি করতে পারছে 10 দিনে। তাহলে তাতে লসাগু কত হয়ে যাবে, লসাগু হয়ে যাবে 120। তাহলে এখানে 10, এখানে 15 আর এখানে 12। তাহলে এর ক্ষমতা 10, বি এর ক্ষমতা 15, সি এর ক্ষমতা 12, ঠিক আছে। এবার বলছে যে একদিন এ মানে প্রথমে এ কাজ করবে, তো তারপরের কাজ করবে কে, এ প্লাস বি প্লাস সি, তারা একসাথে করবে, ঠিক আছে। আবার তারপরের দিন এ করবে, তাহলে আবার তারপরের দিন কে করবে, এ প্লাস বি প্লাস সি, আবার তারপরের দিন এ, তারপরে আবার তাদের যোগফলটা মানে তারা একসাথে, ঠিক আছে। তো এইভাবে প্রথম দিন যদি এ করে, তো এবারে আমরা ক্ষমতাগুলো বসাবো। তাহলে এর ক্ষমতা একাই ছিল 10, ঠিক আছে। এ প্লাস বি প্লাস সি মানে 10, 15, 12 যদি যোগ করে দিই তাহলে সবগুলো যোগ করলে হয়ে যাবে 37। তারপরে আবার এ 10, আবার 37, আবার এ 10, ঠিক আছে। এইভাবে করতে করতে আমাকে টোটালটা দেখতে হবে যে 120 কাছাকাছি যাচ্ছে কিনা বা 120 হচ্ছে কিনা। তাহলে আমরা যদি যোগ করে দেখি, 10 37-এ 47, 47 আর 47 94, 94 আর 10 104, তাহলে বাকি থাকছে কত, 16 বাকি থাকছে। তাহলে সেই 16টা কার করার কথা, যেহেতু 10 পর্যন্ত এ একাই করেছে, তাহলে সেই 16টা এ প্লাস বি প্লাস সি একসাথে করার কথা ছিল। তাহলে তারা একসাথে যদি 37 করে, তাহলে 37-এর মধ্যে 16 করছে। তাহলে এখন আমি কাউন্টিং করব যে টোটাল কটা দিন হচ্ছে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। তাহলে পুরোপুরি তো 5 দিন পাচ্ছি, তার সাথে সাথে কী পেয়েছি, একটা 16/37 পেয়েছি, মানে তারপরের দিনে যে যতটুকু সময় লাগবে ততটা আমি পেয়েছি। তাহলে 16/37কে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হয় দেখে নিই একটু। তাহলে দশমিকের জন্য 0, 3 4 দ্বারা 4 7 28, 2 3 4 12 13 14, তাহলে 10 থেকে 2 1 12, দশমিক আবার 0, ঠিক আছে। তাহলে আমরা 0.4টাই নিচ্ছি। তাহলে কী পাচ্ছি, 5 10 প্লাস 0.4, তাহলে সেটাকে যদি আমরা অ্যাড করি তাহলে 5.4 হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। তাহলে 6-এর বি হয়ে যাবে কি সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করলাম যে পুরো 120 লসাগু করার পরে তাদের ক্ষমতা বের করলাম। একদিন প্রথম দিন কাজ এ করছে, তো তারপরের দিন তারা একসাথে করছে তিনজন, এ প্লাস বি প্লাস সি, আবার পরের দিন এ, আবার তারা একসাথে, আবার এ, তারপর আবার একসাথে, এভাবে করতে করতে দেখলাম টোটালটা শেষে কিন্তু 16 বেঁচে যাচ্ছে। তাহলে 10 37 10 37 10 যোগ করলে আমার টোটাল হয় 104। তাহলে 104-এর মধ্যে 120 থেকে 104 বাদ দিলে 16 থাকছে, তাহলে সেই 16টা লিখেছি। সেই 16টা আবার কে করছে, 37-এর উপরেই করছে, তারা তিনজন একসাথে। তাহলে টোটাল ডেজ পাচ্ছি আমি প্রথম দিন এ 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তাহলে টোটাল কাউন্টিং 5 ডেজ ফুল পাচ্ছি। আর থাকছে কত, 16/37, সেটাকে দশমিকে ভাগ করলাম, 5.4 আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বলছে একটি শহরের ভাল্লুকের সংখ্যা প্রতি বছর 3% হারে বৃদ্ধি পায়। শহরে ভাল্লুকের বর্তমান সংখ্যা 21,218 হলে 2 বছর আগে ভাল্লুকের সংখ্যা কত ছিল।
তাহলে 3% মানে আমরা জানি 3/100, যেহেতু এটা কাটাকাটি হয় না। তাহলে প্রথমে ছিল 100, সেটা বেড়ে হয়েছে 103, পরপর 2 বছর হয়েছে, তাহলে সেটাকে আমরা ওই জন্য কী লিখলাম, 2 বছর লিখে দিলাম। ঠিক আছে, এবারে বাদিক বাদিক গুণ, তাহলে বাদিক গুণ করে দিলে 4টা শূন্য, ঠিক আছে, আর ডান দিক গুণ করলে 103 যদি গুণ করি তাহলে আমাদের চলে আসবে 10,609। তাহলে আমরা কি চেয়েছে দেখো একটু, বলছে 2 বছর আগে, তার মানে আগে আমার যদি এটা হয় জিজ্ঞাসা চিহ্ন, তার মানে কি যেটা আমার দেওয়া আছে 10,609 সেটা আমার পরের মানে বর্তমানটা আমার কি বর্তমান জনসংখ্যা বা বর্তমান সংখ্যা, তাহলে সেটাই আমার কাছে 10,609 হয়েছে, সেটাই প্রশ্নতে বলা আছে কত, 21,218। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 100 = 2, তার মানে এটাকে 2 দ্বারা পুরোপুরি কেটে যায়, তাহলে 1-এর মান হয়ে গেল 2। ঠিক আছে, তাহলে 1-এর মান 2 হয়ে গেলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল, 10,000, তাহলে 2কে 10,000 দ্বারা গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 20,000। তাহলে সেই 2 বছর আগে ওই গ্রামের বা ওই শহরের জনসংখ্যা, ভাল্লুকের জনসংখ্যা কত ছিল, 20,000। তাহলে অপশান টি হচ্ছে কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে একজন ব্যক্তির আয় 95,000 টাকা এবং তার ব্যয় 75,000 টাকা। ঠিক আছে, বলছে যদি তার আয় 18% এবং ব্যয় 12% বৃদ্ধি করা হয় তবে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি করছি, প্রতি জিনিসটাকে ভাগ করে নিচ্ছি। প্রথমটাকে রাখছি আয়, তারপরে রাখছি ব্যয়, তারপরে রাখছি সঞ্চয়। তাহলে আয় ছিল কত, 95,000 টাকা, ব্যয় ছিল 75,000 টাকা, তাহলে সঞ্চয় কত হয়ে যাবে, নিশ্চয়ই আয় থেকে ব্যয় বিয়োগ দিয়ে দিলে সঞ্চয়টা পেয়ে যাব আমরা, তাহলে সঞ্চয় হয়ে যাচ্ছে কত, 20,000 টাকা, তাই তো। এবারে বলেছে যে তার আয় মানে আয়টা কত, 95,000 টাকার 18% কী হয়েছে, বেড়ে গেছে। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করি, 2 কাটলো, ঠিক আছে, 18 আর 95 গুণ করলে হয়ে যাবে, যদি আমরা রাপে গুণ করে দিই, 5-8 40, 8-9 72, 76, এদিকে 95, 1710। তাহলে 1710 আর একটা শূন্য ছিল, তাহলে এই সংখ্যাটা কি হয়ে যাবে, বেড়েছে, তার মানে কি অ্যাড হয়ে যাবে, তাই তো। তাহলে যদি আমরা অ্যাড করে দেবো এটা, তাহলে অ্যাড করে দিলে হয়ে যাবে 001 আর 7-5 12, 9-কে 10 11, তাহলে 11, 1 মিনিট এটাকে ভালো করে লিখছি, তাহলে এই সংখ্যাটা হয়ে গেল কি আমার বাড়ার পরে আয় হয়ে গেল, তাই তো। এবার আমরা কি করব, ব্যয়, তাহলে ব্যয়টা আবার 75,000 এর কত পার্সেন্ট, 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে সেটাও বের করে নেব, 2 কেটে গেল, তাহলে 75 আর 12কে আমরা রাপে গুণ করে নেব, 75 2 150, এদিকে 75, তাহলে 0 10 8 9 900, 900 আর একটা 0, তাহলে এটাও অ্যাড হয়েছে, তাহলে এটাও যোগ করে নেব, তাহলে কি হচ্ছে 75 আর 9 84,000 টাকা, তাহলে তার ব্যয় পেয়ে গেছি। এবার সঞ্চয় তাহলে কত পেয়ে যাব, সঞ্চয় পেয়ে যাব আয় থেকে ব্যয়টা আমার বিয়োগ দিয়ে দিলে, তাহলে বিয়োগ দিয়ে দিই আমি, তাহলে সঞ্চয় হয়েছে বিয়োগ দিলে 100, 12 থেকে 4 বাদ 8, এখানে 9 9, তাহলে 11 থেকে 9 বাদ 2, তাহলে এটা পেয়ে গেলাম কি আমি সঞ্চয়। ঠিক আছে, তাহলে এবারে লাল কালিতে এবার করাচ্ছি আমি, তো সঞ্চয় ছিল আগে 20,000 কিন্তু বেড়ে হয়েছে কত, 28,100, তাহলে নিশ্চয়ই বেড়েছে, কত বেড়েছে, 8,100 টাকা, কার উপরে বেড়েছে, 20,000-এর উপরে, কত শতাংশ, ইন্টু 100%। এবার আমি কাটাকাটি করছি, 2 শূন্য 2 শূন্য, 100-র 2 শূন্য, এদিকে 2 শূন্য, তাহলে কী থাকছে, 81/2, 81/2 মানে কত, 40.5%। তাহলে আমার সঞ্চয় যেটা সেটা কত বেড়েছে, সেটা বেড়েছে 40.5%, তাহলে আমার অপশান ডি হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে দেখো, মোহন 2,832 টাকায় একটি টেবিল বিক্রি করেছে, যদি তার লাভ 18% হয় তবে তার ক্রয় মূল্য কত। তাহলে 18% মানে আমরা কি জানি, 18/100, বা এটাকে যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে কী হয়ে যাবে, 9/50। তাহলে মোট মূল্য ছিল আমার 50 টাকা, সে লাভে বিক্রি করেছে, তার মানে 50 আর 9 যোগ হয়ে যাবে এটা, তাহলে অ্যাড হয়ে 59 হলো।
তাহলে এত টাকায় বিক্রি করেছে, তাহলে 50 টাকায় কিনে 59 টাকায় বিক্রি করেছে, তাহলে সেটাই কোশ্চেনে বলে দিয়েছে কত, 2832। ঠিক আছে, তাহলে এখান থেকে 100 মান আমরা বের করে নেব। তাহলে 59কে যদি আমরা এটা ভাগ করে দিই তাহলে কত হচ্ছে, আমরা রাফে যদি করে দিই 59 ভাগ 5 দিয়ে, বেশি হয়ে যাবে, 4 দিয়ে দিই, 4 9 36, 4 5 20, 23, তাই তো। 13 থেকে 6 বাদ 7, 4 2, কত দিয়ে মিলছে, 8 দিয়ে মিলে যাচ্ছে, 8 9 72, হাতের 7, 5 8 40, 47। তাহলে আমার ভাগ করে পাচ্ছি 48, তাহলে 100 মান কত, 48। তাহলে 100 মান পেয়ে গেছি। এবারে ক্রয় মূল্যটা বের করে নেবো, তার মানে কি 48-এর সাথে 50 গুণ, তাহলে হয়ে যাচ্ছে 0, 5 8 40, 4 5 20, 24। তাহলে আমার অ্যান্সার 2400। তাহলে অপশান ডি হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, সকাল 9টায় একসঙ্গে 5টি ঘন্টা বাজতে শুরু করে। তারা 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড এবং 45 সেকেন্ডের ব্যবধানে বেজে ওঠে। পুনরায় কত সময়ে তারা একসাথে বাজবে? এখানে এই যে 12 সেকেন্ড, 18 সেকেন্ড, 24 সেকেন্ড, 36 সেকেন্ড, 45 সেকেন্ড, তাদের কি করে দেবো আমি, এলসিএম করে দেবো। তাহলে 12, 18, 24, 36 আর 45, তাহলে তাদের এলসিএম বা লসাগু যদি আমি করি তাহলে কি হয়ে যাবে, তাহলে 12, 18, 24 আর 36-এর লসাগু হয়ে যাবে 72, 72 আর 45-এর যদি আমি করি তাহলে হয়ে যাবে কত, যদি 9 কমন নিই তাহলে 8, এখানে 5, 40, 360। ঠিক আছে, তাহলে এলসিএম হয়ে যাবে 360। এটা কিসে আছে, সেকেন্ডে আছে, সেকেন্ডে থাক। তাহলে 360 সেকেন্ড মানে আমরা সেটাকে যদি 60 দ্বারা ভাগ করে দিই তাহলে কত পাবো, 6 মিনিট পেয়ে যাব। তাহলে প্রথমে ঘন্টাগুলো একসাথে কটায় বেজেছে, 9টায়, তাহলে পরবর্তীতে 6 মিনিট পরে বাজবে, তার মানে কি 9টা 6-এ বাজবে। তাহলে সকাল 9টা 6-এ আমার পরবর্তী ঘন্টাগুলো একসাথে আবার বেজে উঠবে। তাহলে অপশান বি ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে, এ তার বেতনের 45% খাদ্যে ব্যয় করে এবং 5% বৃদ্ধাশ্রমে দান করে। তিনি যদি খাদ্য ও বৃদ্ধাশ্রমে মিলিতভাবে এত টাকা খরচ করে তবে এর বেতন কত? তো এখানে প্রথমে খাদ্যে ব্যয় করেছে 45 আর বৃদ্ধাশ্রমে দান করেছে 5, তাহলে টোটাল হয়ে গেছে 50। তাহলে সেই 50%টাই মিলিতভাবে কত বলেছে, 28,500 টাকা। তাহলে এখান থেকে 100 মান বের করবো, 0 0 কাটলাম, 100 মান তাহলে হয়ে যাবে 5 দ্বারা কাটলে 5 হচ্ছে 25, 5 7 35 আর একটা 0। তাহলে 1-এর মান পেয়ে গেছি 570, বলেছে এর বেতন। তাহলে 100 সমান যদি আমরা বের করে দিই তাহলে আমার বেতনটা পেয়ে যাব। তাহলে 100 সাথে 570 গুণ করলে 57,000। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি অপশান বি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলছে, 9 সেমি ব্যাসার্ধের একটি শঙ্কু এবং 15 সেমি উচ্চতা গলিয়ে 45 সেমি উচ্চতার একটি সিলিন্ডার তৈরি করা হলে সিলিন্ডারের ব্যাস কত? তো এটা আমরা কিভাবে করব, যে শঙ্কু যেটা আছে তাহলে শঙ্কুর আয়তন আর সিলিন্ডারের আয়তন যদি আমরা সমান করি তাহলে সিলিন্ডারের ব্যাসটা আমরা পেয়ে যাব। তাহলে শঙ্কুর আয়তনের সূত্র কি মাথায় রাখবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, সেটাই কার সাথে সমান হবে, সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আয়তন, তার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে 1/3 ইন্টু আমরা পাইকে ক্যান্সেল করে দিলাম। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ মানে আর কত আছে, 9, তাহলে 9-এর স্কোয়ার মানে কি 9 ইন্টু 9 ইন্টু এইচ, শঙ্কুর এইচ মানে উচ্চতা কত আছে 15, বসিয়ে দিলাম সমান। ডান দিকে দেখো সিলিন্ডারের ব্যাস বা চোঙের ব্যাস বা ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে আর এর মানটা আমরা জানি না, থাকলো, ইন্টু কত উচ্চতা আছে, 45 সেমি উচ্চতা আছে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব কি, 15কে 45 দ্বারা কাটলাম 3, আবার 3কে 9 দ্বারা কাটলাম 3, আবার 3 আর 3 কাটলাম, তাহলে বাদিকে আর স্কোয়ার সমান কী পেলাম 9। তাহলে এখান থেকে আর এর মান আমরা বলতে পারি 3, কারণ √9 মানে কত 3। তাহলে ব্যাসার্ধের মান হচ্ছে 3, কিন্তু চেয়েছি কি দেখো ব্যাস, তাহলে ব্যাস আমরা কি জানি 2r, মানে 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে 2 ইন্টু ব্যাসার্ধের মান 3, তাহলে 3 দুগুণে 6। তাহলে আমরা সেই সিলিন্ডারের ব্যাসটা পেয়ে গেলাম কত, 6। তাহলে অপশন ডি হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। আচ্ছা 14 নম্বর প্রশ্ন টাইপিং করাই নেই, ঠিক আছে, 14 নম্বর প্রশ্নটা ছুটে গেছে হয়তো। তো 15 নম্বর দেখি, বলছে দিব্যা এত টাকাতে একটি গাড়ি কিনেছিল এবং এত টাকায় বিক্রি করে তার শতকরা লাভ কত? তাহলে তার শতকরা লাভ কত হবে, যে টাকাটা কিনেছে,
আর যে টাকায় বিক্রি করেছে তাদের ডিফারেন্সটা দেখব কত লাভ করেছে। তা যদি আমরা বিয়োগ করি 8,500 টাকা, ঠিক আছে। তাহলে সেটা 85,000 টাকা কার উপরে লাভ করেছে, সেই কত শতাংশ ইন্টু 100%। তাহলে এবার ক্যালকুলেশন করে দাও, 3টা শূন্য 3টা শূন্য, ডান দিকের একটা নিচের একটা। তাহলে এবার 5 দ্বারা যদি কাটি আমি 35কে, তাহলে কত 7, 5 দ্বারা 10কে কাটলে 2, তাহলে 85 আর 2 গুণ করে দাও, 5 2 10, 8 2 16 মানে 17, 170/7%। তাহলে সেটাকে যদি আমরা পূর্ণতে নিয়ে আসি তাহলে কত আসবে, বা দশমিকে, 7 2 14 মানে 30, 4 7 28, আবার 7 2 14, তাই তো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 24 দশমিক, আবার কিছু আসবে 2-এর পরে আবার আসবে, তাহলে আমরা সেটা দেখছি 24.3, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের কাছে অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে 5x - 2y বাই, ইস্টুটাকে আমরা বাই আকারে লিখে দিলাম, x - 2y সমান দিয়েছে কত 9/17। তাহলে সেখান থেকে চেয়েছে 9x/13y এর মানটা চেয়েছে। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, আর গুণ করে দিলাম, 5 17 85x - 17 2 34y, ডান দিকে গুণ করলে 9x - 18y, আর গুণ করে দিলে, তাহলে x এক জাতীয় রাশি একদিকে আনবো, তাহলে 85x থেকে 9x যদি আমি বাদিকে আনি তাহলে মাইনাস হবে, তাহলে কত হয়ে যাবে সেখানে 76x সমান, ডান বাদিকে 34yটা কী হয়ে যাবে, প্লাস আকারে চলে যাবে, আর ডান দিকে -18y থাকবেই। তাহলে আমরা কত পাচ্ছি, 76x সমান কত পেয়ে যাব, 34 থেকে 18 বাদ দিলে 16y। এবারে কাটাকাটি করে দাও, 4 দ্বারা 4, 4 দ্বারা 19, তাহলে এক্সের মান কত হয়ে যাবে, এক্সের মান তার বিপরীত দিকের সংখ্যা 4, ওয়াইয়ের মান কত হয়ে যাবে, তার বিপরীত দিকের সংখ্যা 19, ঠিক আছে। তাহলে এবারে যে মানটা চেয়েছে সেখানে আমরা বসিয়ে দেবো। তাহলে কী চেয়েছে দেখো, 9x ডান দিকের উপরে লিখছি, 13y, তাহলে এক্সের মান কি, এক্সের মান 4, 13 ইন্টু ওয়াইয়ের মান কত 19। তাহলে এবারে গুণ করে দাও, তাহলে উপরে হচ্ছে 4 9 36, আর এখানে 13 আর 19 গুণ করলে যদি 20 ধরি তাহলে 226, 226 থেকে 13 বাদ দিয়ে দিলে 247। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 36/247। তাহলে অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। তাহলে পরের প্রশ্ন বলছে, একটি গাড়ি 5 ঘন্টায় 240 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি গাড়িটি তার স্বাভাবিক গতির অর্ধেকাংশ গতিতে এই দূরত্ব অতিক্রম করে, তবে একই দূরত্ব অতিক্রম করতে অধিক কত সময় লাগবে। তো এখানে আমরা কি করব, প্রথমে যে গাড়িটি আছে তার বেগ বের করব। তাহলে আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তাহলে স্পিডের মানটা আমরা কী পেয়ে যাবো, ডি মানে 240 দৈর্ঘ্য বা কিলোমিটার, সময় কত 5 ঘন্টা। তাহলে এখান থেকে এসের মান বা স্পিডটা আমি পেয়ে যাচ্ছি 4 5 20, 5 8 40, ঠিক আছে। এবারে বলছে যে সেই গতির অর্ধেকাংশ, মানে যদি 48 ছিল আমার গতি, তার অর্ধেকাংশ মানে কি হাফ, তাহলে 48/2, তাহলে 48কে 2 দ্বারা কাটাকাটি করলে কত 24, তাহলে এখন স্পিড হয়ে গেছে কত 24। তাহলে এই 24-এ যদি আবার স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম লাগাই, তাহলে আমরা কি পাবো, স্পিড এখন 24, ডিস্টেন্স কত সেই একই দূরত্ব 240, সময়টা চেয়েছে এক্স। তাহলে আমরা ক্যালকুলেশন করে দিলে 24কে কাটলে 10, তাহলে এক্সের মান কত 10। তাহলে প্রশ্নটা দেখো চেয়েছে যে ওই একই দূরত্ব অতিক্রম করতে অধিক কত সময় লাগবে। যদি কেউ এখানে 10 অ্যান্সার মেরে দেয় অপশান সি, তাহলে কিন্তু ভুল, ঠিক আছে, কারণ এখানে বলেছে অধিক কত সময় লাগবে। তাহলে আগে ছিল 5 ঘন্টা, এখন লাগছে 10 ঘন্টা, তাহলে আমার অধিক কত লাগছে, নিশ্চয়ই সেই আগের থেকে এটা বাদ দিয়ে দেবো। তাহলে 5 ঘন্টা আমার অধিক লাগছে, তাহলে এখানে অ্যান্সার কিন্তু হবে বি, 17-এর বি হবে কি রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন বলছে, এক্স 180 টাকায় মোট 40টি পেন্সিল এবং 180 টাকায় 2 ডজন কলম কিনেছে। একটি কলম এবং একটি পেন্সিলের মূল্যের মধ্যে পার্থক্য কত। তো বলছে এক্স 180 টাকায় মোট 40টি পেন্সিল কেনে, তাহলে একটি পেন্সিলের দাম আমরা বের করতে পারবো 180/40,
তাহলে একটি পেন্সিলের দাম কত হয়ে যাবে যদি আমরা কাটাকাটি করে দিই, 2 দ্বারা কাটলে 9, 2 দ্বারা কাটলে 2, 9/2 তার মানে কত 4.5। তাহলে একটা পেন্সিলের দাম পেলাম কত 4.5, 4.5 টাকা। এবারে 180 টাকায় যদি 2 ডজন কলম কেনে, তাহলে একটা ডজনে যদি 12টা কলম থাকে তাহলে 2 ডজনে 24টা কলম থাকবে। তাহলে একটা কলমের দাম আমরা বের করতে পারবো যদি কাটাকাটি করে দিই, 6 দিয়ে 4, 6 দিয়ে 30, তাহলে আবার 2, আবার 15, তাহলে 15/2 মানে কত 7.5। তাহলে একটা কলমের দাম পেয়ে গেছি 7.5 টাকা। চেয়েছে ওই একটি কলম এবং পেন্সিলের মূল্যের মধ্যে পার্থক্য, তাহলে তাদের পার্থক্য বের করে দাও। তাহলে 7.5 থেকে 4.5 বাদ দিয়ে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 3। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি 18 বি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 40 থেকে 50-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? তাহলে 40 থেকে 45-এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে? একটা 41, একটা 43, একটা 47। আর কিছু আছে না? আর কিছু নেই। তাহলে আমাদের টোটাল হয়ে যাচ্ছে 3টে। তাহলে অপশান সি হয়ে গেল কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলছে, একজন ডিলার 72,000 টাকার ধার্য মূল্যের সামগ্রীতে 20% ছাড় দিয়েছে, ফলে 10% ক্ষতি হয়েছে। ধার্য মূল্যের ওপর কত ছাড় দিলে সামগ্রীতে 440 টাকা লাভ হবে? তো আমরা প্রথমে মার্ক প্রাইস মানে এমপি বা ধার্য মূল্য, এসপি মানে সেলিং প্রাইস, সিপি মানে কস্ট প্রাইসের অনুপাতটা আমরা বের করে নেব। কি করে? 20% মানে কি জানি আমরা 1/5। তাহলে যদি আমরা ধরি যে ধার্য মূল্য 5 টাকা, তাহলে ছাড় দিয়েছে কত ধার্য মূল্যের উপরে 1 টাকা, তার মানে বিক্রি করেছে 4 টাকায়। তাহলে এটা একটা অনুপাত পেলাম। আবার নিচের লাইনে কী লিখবো? 10% ক্ষতি হয়েছে। 10% মানে কি জানি 1/10। তাহলে ক্ষতি হওয়া মানে কি? ক্রয় মূল্য বা সিপি যদি আমার 10 টাকা হয়, তাহলে এসপি কত 9 টাকা, তাহলে 1 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 9 টাকায় বিক্রি করেছে। তাহলে এবারে যে ডান দিকে ফাঁকা ঘর আর নিচের যে এমপির ফাঁকা ঘর, সেখানে কি বসাবো? আমরা জানি যে আগে পরের সংখ্যা দেখে বসাবো। তাহলে আগের সংখ্যা আছে 4, তাহলে এখানে 4, পরের সংখ্যা 9 আছে, তাহলে এখানে 9। এবারে আমরা গুণ করে দেবো। 5 9 45, 4 9 36, 4 10 40। তাহলে এখান থেকে আমরা সিপিটা বের করব। তাহলে দেখো আমাদের কাছে 45 হচ্ছে ধার্য মূল্য, কোশ্চিনে বলেছে ধার্য মূল্য কত 72,000। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করে দিই, তাহলে 9 দ্বারা কাটলে 5, 9 দ্বারা কাটলে 8,000। আবার যদি আমরা 5 দ্বারা কাটলে 1, তাহলে এখানে হয়ে যাচ্ছে 1600। তাহলে 1 সমান সমান আমরা কী পাচ্ছি? 1600। ঠিক আছে, তাহলে 1 সমান সমান 1600 পেয়ে গেলে সিপিস কত আছে 40। তাহলে নিশ্চয়ই 40-এর সাথে 1600 গুণ করে দিলে আমরা কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 64,000। 64,000 ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার একটু কোশ্চিনে দেখো বলছে যে ধার্য মূল্যের উপর কত ছাড় দিলে, মানে সেই 72,000 টাকার উপরে কত ছাড় দিলে তার সামগ্রীতে 440 টাকা লাভ হবে। তার মানে যে ক্রয় মূল্য পেয়েছি 64,000, তার সাথে যদি আমরা 440 টাকা যোগ করি, তাহলে সেটা কি বিক্রয় মূল্য। তার মানে সেই ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়ার পরে সে বিক্রি করেছে সেটাতেই, বিক্রয় মূল্যতেই। তাহলে আমরা যদি এটা অ্যাড করে দিই, তাহলে কত হচ্ছে 40, আর এদিকে এটা 64,440। তাহলে এই টাকাতে কি বিক্রি করবে ধার্য মূল্যের উপর ছাড় দেওয়ার পরে? তাহলে আমরা এবারে এটাকে বের করে নেবো কত, আমি একটু এখানে করছি লাল কালি দিয়ে। তাহলে বিক্রি ধার্য মূল্য ছিল 72,000 টাকা, সেটাই বিক্রি করেছে কত 64,440 টাকায়। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো কত, বিয়োগ করলে হয়ে যাবে 0, 10 থেকে 4 বার 6, 5, আবার 5, এখানে হয়ে গেল 5, 65, তার মানে কত 7। তাহলে সেটা কার উপরে ছাড় দিচ্ছে? 72,000 টাকার উপরে। কত শতাংশ? 100%। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 3টে শূন্য উপরে, নিচের 3টে শূন্য কাটলো, তাহলে 4 দ্বারা কাটছি আমি, 4 8 72, আর এটাকে যদি 4 দ্বারা কাটি, তাহলে হচ্ছে 4 8 72, 4 9 36। ঠিক আছে, তাহলে এবার কত দিয়ে কাটছে? 9 দ্বারা কাটছে, 9 দিয়ে 2, 9 দিয়ে 18, 9 কে 9, তাহলে কত থাকছে 21/2%। তাহলে 21/2 মানে কত? দশমিকে আনলে 10.5%। তাহলে এটাই হয়ে যাবে কি আমাদের অ্যান্সার। তাহলে যে প্রশ্নটা চেয়েছে ধার্য মূল্যের উপর কত ছাড় দিতে হবে, ধার্য মূল্যের উপর 10.5 যদি ছাড় দিই, তবেই সেটা কী হবে 440 টাকা লাভ করবে। তাহলে আমার অপশান এ হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, তো আমরা 20টা প্রশ্ন করে ফেললাম, একটা প্রশ্ন ছিল না 14 নম্বরটা। ঠিক আছে, তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও। দেখা হচ্ছে পরের প্রিভিয়াস ইয়ার সেটে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।